ডিয়ার স্টুডেন্টস, সবাইকে স্বাগত। বিশেষ করে ক্লাস 10 যারা মাধ্যমিক দিতে চলেছো আগামী সোমবার, আজকের প্রায় 24 ঘন্টা আগে আমি একটা ভিডিও বানাচ্ছি তোমাদের ভালোর জন্যই, তোমাদের একটা সুবিধা যাতে হয় তার জন্য একটা ভিডিও আমি রেডি করছি তোমাদের জন্য। তো এই ভিডিওটা পাবলিশ করার পরে অবশ্যই আশা করি তোমাদের উপকৃত হবে। যারা ক্লাস 10 মাধ্যমিক 2026 ব্যাচ, আগামী ম্যাথ এক্সাম, তাদের জন্য আমাদের ম্যাথ এক্সপ্রেসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা শুভকামনা রইল। এই শুভকামনা দিয়ে আজকের একটা ভিডিও শুরু করছি, যে ভিডিওটা লাস্ট শুট হচ্ছে তোমাদের ব্যাচের জন্য। এই ভিডিওটাতে আমার কিভাবে আমি কালকের এক্সামটা দেব, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমি আজকে নিয়ে এসেছি, যেগুলো খুব ইম্পর্টেন্ট, কালকের জন্য দেখে যেতেই হবে। ঠিক আছে, এগুলো মিস করে গেলে চলবে না। কালকের এই টপিকগুলো দেখে যেতেই হবে। প্রত্যেকটা টপিক আমি একটু ধরে ধরে আলোচনা করবো, যে কোন টপিকগুলো থেকে কি কি দেখে যাবে তোমরা। ঠিক আছে, কেননা এখন পুরো সিলেবাসটা তোমাদের পক্ষে পুরো বসে একটা রাত দুটো রাতের মধ্যে কমপ্লিট করা সম্ভব নয়। একটু উপর উপর জিনিসগুলোকে দেখতে হবে, আর ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের না দেখে গেলেই নয়, সেই জায়গাগুলোকে আমি ফোকাস করতে চাইছি আজকে। তো প্রথমত আসা যাক, বেশি সময় নষ্ট করব না, কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমত আসা যাক আমাদের যে টপিকগুলো রয়েছে তার মধ্যে। আমি যে এই বোর্ডে দেখো দেখো কতগুলো জিনিস লিখেছি। তো জ্যামিতি আর সম্পাদ্য, জ্যামিতির উপপাদ্য আর সম্পাদ্য, এখান থেকে আমার 5, 5, 10 নম্বর কনফার্ম যেন চলে আসে। ঠিক আছে, তার জন্য আমি কিছু ইম্পর্টেন্ট লিস্ট আমি এখানে রেডি করেছি তোমাদের জন্য, যাতে কালকে তোমরা তাড়াতাড়ি করে এই কোশ্চেনগুলো দেখে মাধ্যমিক পরীক্ষায় চলে যেতে পারো। তো দেখো খেয়াল করে, যে জ্যামিতি থেকে তো 1 মার্কস 2 মার্কসের কোশ্চেন হবেই, কিন্তু বড় কোশ্চেনের মধ্যে উপপাদ্য থেকে থাকবে 5 নম্বর। দুটো কোশ্চেন থাকে, দুটো উপপাদ্য থাকে, অ্যান্সার এনি 1 করতে হয়। তো 5 নম্বরের যে উপপাদ্যটা থাকবে, তার জন্য আমি দেখো 4টে উপপাদ্য তোমাদেরকে বলছি, ভালো করে দেখে যাও। 4টে উপপাদ্য মাত্র। সেটা কি কি এবছরের জন্য, এগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখবে আগের বছরের কোশ্চেন পর্যালোচনা করলে দেখা যাবে পিথাগোরাসের উপপাদ্য এসেছিল, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এরকম একটা উপপাদ্য এসেছে। এবছর ওগুলো বাদ দিলে যে উপপাদ্যগুলো পড়ে থাকে তার মধ্যে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো আমি এখানে তুলে এনেছি। প্রথমত 1 নম্বরটা হচ্ছে, একই বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, প্রচুর বার মাধ্যমিকে এসছে। ঠিক আছে, তো এবারও আসার চান্স আছে। একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, এই উপপাদ্যটা তোমরা ভালো করে করে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্পর্শক সংক্রান্ত চ্যাপ্টার থেকে একটা উপপাদ্য, কোনো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শ ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। অনেকে মনে করতে পারো যে এটা তো খুব ছোট একটা উপপাদ্য, বইতে খুব ছোট করে করা আছে, তার মানে এইটা যদি করে আসি তাহলে কি আমাকে 5 নম্বর দেবে? হ্যাঁ, 5 নম্বর দেবে। তাহলে এই উপপাদ্যটা 5 নম্বরে কেন দেবে, তার কারণ আমি বলি। এর আগেও কিন্তু দেখা গেছে, প্রিভিয়াস ইয়ারগুলো তোমরা ঘাটলে বুঝতে পারবে, এর আগেও 5 নম্বরের উপপাদ্যতে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ দিয়েছিল। একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সকল কোণের মান সমান, এটাও দিয়েছিল। এগুলো কিন্তু ছোট ছোট উপপাদ্য, এটাও একটা ছোট উপপাদ্য, কিন্তু এগুলোতেও কিন্তু 5 নম্বর এগুলো চলে আসতে পারে। তো এটা আমার হচ্ছে গিয়ে সেকেন্ড সাজেশন। কোনো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হবে, এই উপপাদ্যটা খুব ভালো করে দেখে যাবে। আর থার্ড হচ্ছে, ওই স্পর্শক সংক্রান্ত চ্যাপ্টার থেকে আর একটা উপপাদ্য আমি বলছি, দুটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, তাহলে স্পর্শ বিন্দুটি বলছে কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। ঠিক আছে, তো এই উপপাদ্যটাও ভালো করে তোমরা দেখে চলে যাবে। আর লাস্ট, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, প্রচুর বার মাধ্যমিকে এসছে এটা। ঠিক আছে, সেটা হলো সদৃশতা। তোমাদের চ্যাপ্টারে একটাই উপপাদ্য তোমাদের সিলেবাসে রয়েছে। ঠিক আছে, থ্যালসের উপপাদ্যটার অ্যাপ্লিকেশন তোমাদের করতে হয় সিলেবাসে, থিওরেমটা নেই। ঠিক আছে, ওই চ্যাপ্টারে তোমাদের সিলেবাসে একটাই উপপাদ্য রয়েছে, আর সেই একটা উপপাদ্য আমি এখানে ইনক্লুড করেছি। কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর যদি লম্ব অঙ্কন করা হয়,
তাহলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ সদৃশ হবে এবং তারা মূল ত্রিভুজের সাথেও সদৃশ হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চারটি উপপাদ্য, ভালো করে দেখে চলে যাও। আশা করছি, দেখো আমি ভুলও হতে পারি, আশা করছি এই চারটের মধ্যে অন্তত একটা হলেও তোমরা পাবে, দুটো পেতে পারো, কিন্তু দুটো তো তোমাদের করতে হবে না, অ্যান্সার এনি ওয়ান করতে হবে। মাথায় রাখবে উপপাদ্য যখন করবে খাতায়, ধরো কোনো একটা পেজে যখন তুমি উপপাদ্য শুরু করছো, খাতার ডান দিকে উপপাদ্যের ছবিটা হবে, আর উপপাদ্যের ছবিটা তোমরা ড্র করে একটা বক্সের মধ্যে রাখবে, কারণ তোমাদের যে প্রমাণটা করতে হবে সেই প্রমাণের কোনো লেখা যেন ওই বক্সের ভেতরে না ঢোকে। তার কারণ হচ্ছে কি, খাতা যত ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবে তত মানে যে খাতা দেখবে তার কাছে তত অ্যাট্রাকটিভ হবে ব্যাপারটা। তো সেই রকম ভাবে করার চেষ্টা করবে। যদি সেরকম সময় থাকে, সেরকম যদি মনে হয় যে একটা উপপাদ্য শুরু করলাম আমি একটা পেজে, ওটা ছাড়িয়ে নেক্সট পেজে আমাকে যেতে হচ্ছে, পারলে পরের পেজেও কিন্তু পিকচারটা আরেকবার করে ড্র করে দেবে। এটা একটা সাজেশন আমি তোমাদের দিয়ে রাখছি পরীক্ষার আগে। নেক্সট হচ্ছে সম্পাদ্য। সম্পাদ্য থেকেও কিন্তু তোমাদের 5 নম্বর থাকবে, ঠিক আছে? তো এখানেও অ্যান্সার এনি ওয়ান করতে হয়, দুটো কোশ্চেন থাকে। তো আমার মতে এবছরের জন্য সম্পাদ্য আসতে পারে যেটা, সেটা হলো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের ওপর একটি বা দুটি স্পর্শক অঙ্কন। স্পর্শক অঙ্কন বলে যে চ্যাপ্টারটা রয়েছে, ওইখানে দেখবে বৃত্তের বাইরে থেকে কোনো একটা বিন্দু থেকে বৃত্তের ওপরে কি করে দুটো বা একটা স্পর্শক অঙ্কন করা যায়, সেই যে একটা ম্যাথ কিন্তু থাকতে পারে, ঠিক আছে? যখন তোমরা কোনো ছবি আঁকবে, মাথায় রাখবে এগুলোতে পার্ট মার্কিংও থাকে, যেটুকুনি করবে ঠিকভাবে করার চেষ্টা করবে। এবং এখানে কোনো অঙ্কন প্রণালী দেওয়ার দরকার নেই, কিন্তু নিচে একটি লেখা লিখতে হয়, যেটুকুনি তোমরা যেরকম ভাবে কোশ্চেনে দেওয়া আছে ওই কোশ্চেন অনুযায়ী তোমরা নিচে কি আঁকলে কিরকম হলেও সেটা লিখে দেবে, অঙ্কন প্রণালী নয় কিন্তু, ঠিক আছে? আর নেক্সট হচ্ছে পরিবৃত্ত অঙ্কন, এবারের জন্য আমি ইম্পর্টেন্ট বলে মনে করছি, ঠিক আছে? তোমাদের অন্তর্বৃত্ত পরিবৃত্ত যে চ্যাপ্টারটা রয়েছে, যেখানে তোমাদের 11 নম্বর চ্যাপ্টার, যেখানে অন্তর্বৃত্ত পরিবৃত্তের অঙ্কন চ্যাপ্টারটা রয়েছে, ওখানকার পরিবৃত্ত অঙ্কন টপিকটা তোমাদের দিতে পারে, ঠিক আছে? তো সম্পাদ্য এই দুটো আমার মতে সাজেশন আমি বললাম, তো এইগুলো ভালোভাবে দেখে যেও। উপপাদ্য সম্পাদ্য যদি 5, 5, 10 নম্বর চলে আসে তাহলে কিন্তু কোনো কথাই নেই, মানে খুব ছাক্কা এই নাম্বারগুলো তোমাদের পেতেই হবে, ঠিক আছে? আর আমিও এর আগে যে ভিডিওগুলো করেছি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, পারলে সেই ভিডিওগুলো এখন আর দেখার সময় নেই, যদি আগে দেখে থাকো তো খুব ভালো, আর এখন যদি দেখতে পারো তো দেখো ভালোভাবে, ঠিক আছে? ভালো করে প্রিপারেশনটা নেবে। আর স্ট্যাটিস্টিক্স বিশেষ করে ভালো করে পড়বে। স্ট্যাটিস্টিক্সের 8 নম্বর থাকে, কিন্তু বড় অঙ্ক 8 নম্বর থাকে। চেষ্টা করবে গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান, বিশেষ করে সংখ্যাগুরু মানটা ভালো করে ফোকাস করবে। আমার মতে এবছর সংখ্যাগুরু মান থেকে কোশ্চেন দিলেও দিতে পারে, ঠিক আছে? মধ্যমা ভালো করে করবে, সংখ্যাগুরু মান ভালো করে করবে। এবছর গড়ও ভালো করে করবে, কিন্তু আমার মতে এই বছর সংখ্যাগুরু মান থেকে একটা কোশ্চেন থাকলেও থাকতে পারে। 3টে থাকে, অ্যান্সার এমনি 2 করতে হয়। তো এখানে কিন্তু চেষ্টা করবে 4, 4, 8 নম্বর যেন চলে আসে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট নেক্সট আমার মতে যে প্রসঙ্গগুলো আসছে সেটা হচ্ছে পাটিগণিত এবং বীজগণিত। আচ্ছা, পাটিগণিতে তোমরা সরল সুদ কষা, চক্রবৃদ্ধি, সমহার বৃদ্ধি এবং অংশীদারি কারবার, ঠিক আছে, এর মধ্যে ভালো করে তোমরা করে যাও। চক্রবৃদ্ধি, সমহার বৃদ্ধি এবং অংশীদারি কারবার, এগুলো থেকেই দেখবে বারবার করে তোমাদের 5 মার্কসের কোশ্চেন আসে। দুটো থাকে, অ্যান্সার এনি 1 করতে হয়। এই জায়গাটাতে কোনো রকম ভাবে রিস্ক নেবে না, এই জায়গাটা একটু ভালোভাবে তোমরা বইটা ভালো করে প্র্যাকটিস করবে। বইয়ের বাইরে কিন্তু কোশ্চেন হয় না, তাই বইটা ভালো করে প্র্যাকটিস করবে, বইয়ের ভেতরে এক্সাম্পল উইথ এক্সারসাইজ দুটোই ভালো করে করবে। চক্রবৃদ্ধি, সুদ, সমহার বৃদ্ধি এবং অংশীদারি কারবার, এই দুটো চ্যাপ্টারের উপর তোমরা এই মুহূর্তে ফোকাস করো, যাতে পাটিগণিত থেকে 5 নম্বর চলে আসে। নেক্সট বীজগণিত। বীজগণিত থেকে আমি কিছু কথা বলবো। যদি বলি দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের 5খানা এক্সারসাইজ রয়েছে তোমাদের। 1.5 যে এক্সারসাইজটা এইবারের জন্য দেখো, 1.2তেও দেখবে, 1.3তেও দেখবে যে অঙ্কগুলো রয়েছে প্রচন্ড ইম্পর্টেন্ট, ওগুলো সমাধান করো বলে একটা থাকতে পারে, বা সমীকরণ গঠন করে সমাধান করতে দিতে পারে। কিন্তু এবছরের জন্য ফোকাস করো, আমি বারবার করে বলছি যে টপিকগুলো সেগুলো ভালো করে ফোকাস করো। 1.5-এ যে অঙ্কগুলো রয়েছে,
1.5-এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর উপরে ফোকাস করো। 1.5-এর রেসপেক্টে যে এক্সাম্পলের অঙ্কগুলো হয়েছে সেই অঙ্কগুলোকে ভালো করে ফোকাস করো। ওই 1.5 ওই টপিকটা থেকে কিন্তু একটি প্রশ্ন থাকলেও থাকতে পারে, ঠিক আছে? তা আমি দেখো কিছু ম্যাথ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, ঠিক আছে? সেই ম্যাথগুলো তোমরা ভালো করে রেডি করবে। 1.5-এর আন্ডারে কিছু ম্যাথ আমি তোমাদের একটু কয়েকটা অঙ্ক সলভ করে দেখাবো, চলো। তো এরকমই এই পার্টটা মুছে দিলাম, কিছু ম্যাথ আমি এখানে সলভ করে দেখাচ্ছি তোমাদের, যে ম্যাথগুলো তোমাদের পরীক্ষাতে আসলেও আসতে পারে। যেমন একটা অঙ্ক আমি বলছি, এই টাইপের ম্যাথগুলো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ, সেই সমীকরণটি নির্ণয় করো। সেই সমীকরণটি নির্ণয় করো। এই অঙ্কটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা একটু দেখছি, আমরা একটু করার চেষ্টা করি অঙ্কটা। তো দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এই যে সমীকরণটা, এই সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ, সেই সমীকরণটা তৈরি করতে হবে। তা এই সমীকরণের বীজ কি কি আমরা জানি না, আমরা ধরে নেব সমীকরণের বীজদ্বয়, এই সমীকরণের বীজদ্বয় আমি ধরে নেব একটা আলফা আর একটা বিটা ধরে নেব। যখনই এরকম টাইপের প্রবলেম পাবে, তোমরা বীজদ্বয়ের সমষ্টি আর বীজদ্বয়ের গুণফলটা আগে বের করে নেবে, কারণ ওটাই কিন্তু এই দুটো জিনিসই বেশিরভাগ কাজে লাগে। এদের কোনো একটাও কাজে লাগতে পারে বা দুটোই কাজে লাগতে পারে। তো বীজদ্বয়ের যোগফল কত হবে, আলফা প্লাস বিটা, সেটা হচ্ছে মাইনাস বি বাই এ। এখানে মাইনাস বি হচ্ছে 1 আর এ ও 1, তাহলে আমার এখানে কত বেরালো, আর আলফা প্লাস বিটা বেরালো -1। আর বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা বেরোবে সি বাই এ, এখানে সি কিন্তু 1 আর এও হচ্ছে 1, তার মানে আলফা বিটাও আমার বেরোলো 1, ঠিক আছে? এখন বলেছে যে সমীকরণের বীজ এদের বর্গ মানে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার, সেই সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে লিখছি, যে সমীকরণের বীজদ্বয় এই আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার, সেই সমীকরণটা কেমন। আমরা জানি সমীকরণের বীজদ্বয় যদি দেওয়া থাকে তাহলে আমরা সমীকরণটা কেমন হয় লিখতে পারি, ঠিক আছে? তার ফর্মুলাও আছে এই চ্যাপ্টারে, সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার, বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটা কেমন হয়, এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0, ঠিক আছে? এখন আমি তো আলফা বিটা ধরে এসেছি, আলফা বিটার অ্যাকচুয়াল ভ্যালুগুলো আমাকে বসাতে হবে, কিন্তু এই দুটো সমীকরণ থেকে আমি আলফা বিটার ভ্যালু পাবো না। তাহলে আমি একটা কাজ করি, সেটা হলো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আর আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এখান থেকে এই যার যার মান দেওয়া আছে, দেখো আলফা প্লাস বিটা এর মান আমি বের করে রেখেছি, আলফা ইন্টু বিটা এর মানও বের করে রেখেছি। তাহলে এইখানে ওই রকম ফর্মটা তৈরি করব যাতে ভ্যালু বসানো হয়। তো কি করা যেতে পারে, এক্স স্কোয়ার মাইনাস, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এটাকে লেখা যায় আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা ইন্টু বিটা, বাইরে আমার এক্স আর এটা হলো আলফা বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এখন আমার কাছে আলফা প্লাস বিটারও মান দেওয়া আছে, আমরা জানি সেটা কত, -1 তার স্কোয়ার -2 ইন্টু আলফা বিটার মান আমার দেওয়া আছে 1, এখানেও আমি আলফা বিটার মানটা বসাচ্ছি। ক্যালকুলেশন করলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস এটা হলো -1 স্কোয়ার মানে 1 - 2 হোল ইন্টু এক্স প্লাস 1 স্কোয়ার আমার 1 দাঁড়াচ্ছে।
তাহলে 1 মাইনাস 2 কত হবে? 1 মাইনাস 2 হবে -1। তাহলে মাইনাসে মাইনাসে এটা হয়ে গেল আমার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। যে সমীকরণটা আমার দেওয়া ছিল ওই রকমই আরেকটা সমীকরণ কিন্তু বেরিয়ে আসলো। এখানে বীজদ্বয় হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। ঠিক আছে, তো এই একটা প্রবলেম, খুব ভালো প্রবলেম। এইরকম টাইপের প্রবলেম তোমাদের 1.5-এ আছে, দেখবে লাস্টের দিকে এই প্রবলেমগুলো ভালো করে রেডি করো। আচ্ছা, তারপর দেখবে 2b² = 9ac, এরকম একটা প্রুফ তোমাদের বইতে আছে। ওই প্রবলেমগুলো মানে 1.5টা একটু ভালো করে করো। 1.5-এর 6 পর থেকে ম্যাথগুলো ভালো করে করো। ঠিক আছে, তাহলে দেখবে মোটামুটি 3 মার্কসের কোশ্চেনটা তোমরা কমন পেয়ে যেতে পারো। আর একটা জিনিস, এক্সাম্পলে কিছু ম্যাথ রয়েছে, ওই ম্যাথগুলো ভালো করে করো। 1.5-এর রেসপেক্টে যে এক্সাম্পলটা, সেটা ভালো করে করো, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখি আমরা আরেকটা অঙ্ক দেখি। এরকম আরেকটা যদি দ্বিঘাত সমীকরণের অঙ্ক তুলে নেওয়া যায়, দ্বিঘাত সমীকরণের অঙ্ক এইরকম টাইপেরই অঙ্ক আসে। আর এখানে আমার কাছে যে ম্যাথগুলো রয়েছে এগুলো সব অনুপাত সমানুপাত টাইপের ম্যাথগুলো। ঠিক আছে, তো তোমাদের বইতে দেখবে এক্সাম্পলে যে ম্যাথগুলো রয়েছে, আমি ওরকম একটা ম্যাথ বলতে চাইছিলাম। আমার কাছে এই মুহূর্তে ক্লাস 10-এর বইটা নেই। দেখবে r+1² এরকম একটা প্রুফ কিন্তু তোমাদের আছে বইয়ের এক্সাম্পলে। ঠিক আছে, ওই প্রুফটাও কিন্তু ভালো প্রুফ, ওই প্রুফটা ভালো করে রাখবে। ঠিক আছে, ওইটা কিন্তু তোমাদের এক্সামে আসলেও আসতে পারে। ঠিক আছে, তো এই টাইপের জিনিসগুলো, অর্থাৎ 1.5 রিলেটেড যে কোশ্চেনগুলো হয়, এগুলো ভালো করে তোমরা রেডি করো। এটা দ্বিঘাত সমীকরণ থেকে বললাম। নেক্সট হচ্ছে করণী। করণীতে তোমাদের লাস্ট যে এক্সারসাইজটা, এই লাস্ট এক্সারসাইজটা ভালো করে করবে। বিশেষ করে মান নির্ণয় বা কিছু টাইপ আমি দেখিয়ে দিচ্ছি, সেই টাইপের কোশ্চেনগুলো একটু ভালো করে করো। এটাকে মুছে দিচ্ছি। করণী আর ভেদের মধ্যে অর থাকে। তোমরা করণীটাও যদি ভালোভাবে করে যাও, তাহলে কিন্তু করণী থেকে কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। বিশেষ করে লাস্ট এক্সারসাইজটা এবং তার রেসপেক্টে যে এক্সাম্পল, সেই এক্সাম্পল অর্থাৎ উদাহরণের অঙ্কগুলো ভালো করে করবে। আচ্ছা, নেক্সট আমি একটা করণীর অঙ্কই তুলে নিই। যেমন একটা খুব ইজি অঙ্ক, এটা এরকম টাইপের কোশ্চেন তোমাদের দিয়ে দিতে পারে। √5 ডিভাইডেড বাই √3 প্লাস √2 মাইনাস 3√3 ডিভাইডেড বাই √2 প্লাস √5 প্লাস 2√2 ডিভাইডেড বাই √3 প্লাস √5। খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ আমি এখানে তুলে নিলাম। এই ম্যাথটা একটু পড়বো, দেখা যাক। তো এখানে দেখো, এটা আমাকে নিচে হর যেগুলো রয়েছে, হরের করণী নিরসন করে অঙ্কটা করতে হবে। নিয়ম কি? তো নিয়ম বলছে √5 যেমন আছে থাক, এখানে √3 প্লাস √2 এর অনুবন্ধী করণী হলো √3 মাইনাস √2। এটাকে দিয়ে আমি নিউমারেটর ডিনোমিনেটর মানে উপরে নিচে আমি গুণটা করে দিচ্ছি। মাইনাস এখানেও তাই, 3√3 যেমন আছে থাক, এখানে √2 প্লাস √5 এর অনুবন্ধী করণী √2 মাইনাস √5 দিয়ে আমি উপরে আর নিচে গুণ করে দিচ্ছি। প্লাস এখানেও তাই, √3 প্লাস √5 এটার অনুবন্ধী করণী √3 মাইনাস √5 দিয়ে আমি উপরে আর নিচে গুণ করে দিচ্ছি। হলো ক্লিয়ার? তাহলে আমাদের কাজ হবে, নিচে দেখো a² মাইনাস b² এর ফর্মুলা পড়ে যাচ্ছে। কি হবে? 3 মাইনাস 2, √3² মানে 3 মাইনাস √2² মানে 2। আর উপরে যা আছে আপাতত তাই রাখি, পরে দেখা যাবে। নেক্সট এখানেও উপরে যা আছে তাই রাখি, নিচেও আমার ফর্মুলা পড়ছে a² মাইনাস b² এর, √2² 2 আর √5² হচ্ছে 5। আচ্ছা, নেক্সট এইখানেও আমি উপরে যা আছে তাই রাখবো। এখানেও আমার a² মাইনাস b² এর ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে, √3² মানে 3 আর √5² করলে আসবে 5। নেক্সট এবার ক্যালকুলেশন, নিচে আমার এখানে 1 চলে আসছে, √5 হোল ইন্টু √3 মাইনাস √2 মাইনাস এখানে আমার -3 চলে আসছে, 3√3 হোল ইন্টু √2 মাইনাস √5
এখানে আমার -2 চলে আসছে, 2√2 হোল ইন্টু √3 মাইনাস √5। নেক্সট কি হচ্ছে, এইটাকে ক্যালকুলেশন করব, √5 ইন্টু √3 আসবে √15 মাইনাস √5 ইন্টু √2 হবে √10। এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 3 3 ক্যান্সেল, √3 ইন্টু √2 করলে হবে √6 মাইনাস √3 ইন্টু √5 করলে হবে √15। ঠিক আছে, এখানে মাইনাসে মাইনাসে কিন্তু আগে থেকেই প্লাস হয়ে গেছে, এখানে আবার প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 2 2 ক্যান্সেল হলো, √2 ইন্টু √3 করলে হবে মাইনাস √6, আবার মাইনাসে মাইনাসে প্লাস, √2 ইন্টু √5 করলে হবে √10। তো দেখো খেয়াল করে তোমাদের √15 ক্যান্সেল হচ্ছে, √10 ক্যান্সেল হচ্ছে, আর √6 ক্যান্সেল হচ্ছে, অ্যান্সার আসলো 0। ঠিক আছে, এটা করণীর এই টাইপের মান নির্ণয়ের অঙ্কগুলো সরল করো, এই টাইপের অঙ্কগুলো একটু ভালো করে পড়ে যাও, লাস্ট এক্সারসাইজে তোমরা এরকম টাইপের অঙ্ক পাবে। আর এক টাইপের অঙ্ক আমি বলি করণী থেকে আরেকটা টাইপসের আমি অঙ্ক বলি, এটা তোমরা স্ক্রিনশট তুলে নাও বা মুছে নেবো আমি। আচ্ছা, এই টাইপের ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট হয়। প্রসঙ্গত বলে রাখি, করণীর যে লাস্ট এক্সারসাইজ, ওর একদম ওই লাস্ট এক্সারসাইজ যে তোমাদের যে বইয়ের পাতার একদম নিচের দিকে যে লাস্ট অঙ্কটা, ওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখবে 11/12 এরকম একটা জিনিস প্রুফ করতে দেয়, ওটাও খুব ইম্পর্টেন্ট প্রবলেম কিন্তু। এখানে আমি আর একটা প্রবলেম এখানে তুলে নিচ্ছি, এরকম আছে কোশ্চেন নাম্বার 3, a ইকুয়াল টু √5 প্লাস √5 প্লাস 1 ডিভাইডেড বাই √5 মাইনাস 1 আর ab ইকুয়াল টু 1 এরকম দেওয়া আছে। বার করতে হবে a বাই বি প্লাস বি বাই এ, এর ভ্যালু আমাকে বার করতে দিয়েছে। তো কিভাবে করব দেখা যাক, এরকম টাইপের একটা প্রবলেম তুলে নিলাম। তো আমার কাজ হবে, এ যখন দেওয়া আছে এখান থেকে বিটা বের করে। আচ্ছা, এ বি 1 মানে বি হচ্ছে 1/a, তার মানে এখান থেকে আমি যদি এটাকে এর যে ভ্যালু দেওয়া আছে এটাকে যদি রেসিপ্রোকাল করে দিই, তাহলে আমি বি এর ভ্যালু পেয়ে যাচ্ছি, অর্থাৎ √5 মাইনাস 1 ডিভাইডেড বাই √5 প্লাস 1। আচ্ছা, এই টাইপের অঙ্কতে যখন এ আর বি বা এক্স আর ওয়াই যখন দুটো এরকম ভেরিয়েবল দিয়ে দেবে, আমার কাজই হবে ফার্স্টে এ প্লাস বি বার করা আর এ ইন্টু বি বার করা। এখানে এ ইন্টু বি দেওয়া আছে বলে ওটা আর বার করবো, আমি শুধু এ প্লাস বিটাকেই বার করবো, কারণ এইগুলোই আমার কাজে লাগে। আচ্ছা, এ প্লাস বি করতে হবে, তাহলে √5 প্লাস √1, আচ্ছা নিচে √5 মাইনাস 1 প্লাস √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। এটাকে সিম্পলিফিকেশন করো, এলসিএম মানে লসাগু কি হবে, √5 মাইনাস 1 হোল ইন্টু √5 প্লাস 1। ঠিক আছে, √5 মাইনাস 1 দিয়ে ডিভাইড করলে হবে √5 প্লাস 1, এটা ওপরে গুণ করলে হবে √5 প্লাস 1 এর হোল স্কোয়ার, আর এইটা দিয়ে আবার ডিভাইড করলে হবে √5 মাইনাস 1 এর হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখান থেকে ওপরে একটা ফর্মুলা পড়বে, নিচেও একটা ফর্মুলা পড়বে। ওপরের ফর্মুলাটা হলো 2 হোল ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা, সেটা হলো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 2 হোল ইন্টু √5 a স্কোয়ার প্লাস 1 a স্কোয়ার, এই হচ্ছে আমার ওপরেরটার ফর্মুলা। আর নিচেরটা কিন্তু আমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ √5 a স্কোয়ার মাইনাস 1 a স্কোয়ার। ঠিক আছে, ক্যালকুলেশন করলে কি হবে, 2 ইন্টু √5 এর স্কোয়ার হচ্ছে 5 প্লাস 1 ডিভাইডেড বাই √5 এর স্কোয়ার নিচে হলে হবে কত, 5 মাইনাস 1। ক্যালকুলেশন করছি 2 ইন্টু 6/4। ঠিক আছে, তাহলে 2 দিয়ে এটা ক্যান্সেল করছি, 2 দিয়ে 6 ক্যান্সেল করলে 3, তাহলে a প্লাস বির ভ্যালু বেরোলো 3। এখন আমার এইখানে যেটা দেওয়া আছে ওর ভ্যালুটা বার করছি। এখানে যদি আমি এলসিএম করি, লসাগু করি, তাহলে বি এ লসাগু হবে, বি দিয়ে ভাগ করলে এ হবে, তাহলে উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করলে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। কেন করলাম, তার কারণ আমি এ প্লাস বির ভ্যালু বার করেছি আর এ বির ভ্যালু আমি জানি, তাই এই যাদের ভ্যালু জানি তাদের ফরম্যাট আমাকে তৈরি করতে হবে, নাহলে তার ভ্যালু বসাতে পারবো। আর নিচে আমার এ বি আছে, এখন আমি এ প্লাস বির ভ্যালু বার করে রেখেছি 3,
তাহলে 3² মাইনাস 2 ইন্টু এবি মানে হলো 1/1, তাহলে 9 মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 7। এটা হচ্ছে আমার a/b প্লাস b/1, এই পুরো ভ্যালুটা আমরা বের করতে পারলাম। ঠিক আছে, এটা এরকম টাইপের করণীর প্রবলেমগুলো তোমরা ভালো করে করবে। করণীর এই টাইপের প্রবলেমগুলো কিন্তু খুব আসছে পরীক্ষায়। ঠিক আছে, প্রত্যেক বছর কিন্তু এরকম টাইপসের কিছু প্রবলেম থাকে। করণীর এই যে টাইপগুলো বললাম এই টাইপের বিশেষ কিছু প্রবলেম নেই, তাই তোমরা যদি করণীটা ভালো করে করো, ভেদ টাচ করতে হবে না, কিন্তু ভেদ তোমরা তাও করে রাখবে রিস্ক ম্যানেজমেন্ট করবার জন্য। তো যাই হোক, এরপরে আমি এরকম দেখা যাক, এরপরে আমি বলি অনুপাত সমানুপাত থেকে কিছু কথা বলি। তোমরা চেষ্টা করবে অনুপাত সমানুপাতের থার্ড এক্সারসাইজটা ভালো করে করার, বিশেষ করে থার্ড এক্সারসাইজে যে তোমাদের কে মেথডের অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ দেখবে খেয়াল করলে 1 থেকে 6 পর্যন্ত যে অঙ্কগুলো কে মেথড, এই কে মেথডের বিভিন্ন রকম 1 থেকে 6-এর অঙ্কগুলো বলতে গেলে ওখান থেকেই যে আসবে তার কোনো মানে নেই, এক্সাম্পল থেকেও দিয়ে দিতে পারে। ওই রকম টাইপসের প্রবলেমগুলো তোমরা ভালো করে করবে। কে মেথডের অঙ্ক আমার মতে এবছর আসলেও এসে যেতে পারে, কারণ কে মেথডের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট হয়। আর নর্মালি অন্যান্য অঙ্ক দেখো অনুপাত সমানুপাত থেকে তো 2টো কোশ্চেন দেয়, অ্যান্সার এনি 1 করতে হয়। ঠিক আছে, দেখবে একটা এক্সাম্পলে একটা অঙ্ক আছে, তো এরকম প্রুফ করতে দেয়, মানে প্রতিটা অনুপাত হাফ অথবা -1 এর সাথে সমান, এরকম দেখবে একটা অঙ্ক আছে। আমার কাছে বইটা নেই এই মুহূর্তে, তাই আমি কিছু মানে যতটুকুনি মনে আছে আমি ততটুকুনি বলছি। এই অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক এবছরের জন্য, কেননা এই অঙ্কটাও কিন্তু প্রচুরবার মাধ্যমিকে এসছে। আর তাছাড়া তোমরা কে মেথডের অঙ্কগুলো একটু ভালো করে করো, কারণ কে মেথডের অঙ্কগুলো অনেকে পারবে, সবাই পারবে। ঠিক আছে, তাই এই অঙ্কগুলো করলে অনুপাত সমানুপাত থেকেও আশা করি 3 নম্বর উঠে আসবে। ঠিক আছে, আমি কিছু প্রবলেম একটু করাই অনুপাত সমানুপাত থেকে। আচ্ছা, এটা মুছে দিই। যেমন একটা অঙ্ক আমি তুলে নিই, যেটা তুলছি এটা কে মেথডের নয়, তবে ইম্পর্টেন্ট ম্যাথ, তোমাদের বইতেই আছে। a² / b + c = b² / c + a = c² / a + b = 1 দেওয়া আছে। দেখাতে বলেছে, দেখাতে বলেছে 1/1 + a + 1/1 + b + 1/1 + c = 1। খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ এটা। এই অঙ্কটা আমি একটু করার চেষ্টা করি। ঠিক আছে, তোমাদের বইতেই আছে। দেখো প্রতিটা অনুপাত 1-এর সাথে সমান, তাহলে প্রতিটা অনুপাত যদি 1-এর সাথে সমান হয়, তাহলে a² / b + c = 1 হলে তাহলে আমি লিখতে পারবো a² = b + c। আবার এখান থেকে b² / c + a = 1 হলে এখান থেকে লিখতে পারবো b² = c + a। আবার এখান থেকে c² / a + b = 1 হলে এখান থেকে লিখতে পারবো c² = a + b। ক্লিয়ার? এখন আমার যেটা প্রমাণ করতে দিয়েছে, ওই প্রমাণ করতে দেওয়ার বাম পক্ষটা অর্থাৎ LHS, বাম পক্ষটাকে তুলে নিচ্ছি 1/1 + a + 1/1 + b + 1/1 + c। ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু a² b² আর c² এর মান আমি বসাতে পারবো, কিন্তু যেটা তুলে নিলাম সেখানে a² b² c² নেই। তাহলে কিভাবে মানটা বসাবো? দেখা যাক কিভাবে মানটা বসাই। আমি একটা অনুপাতের উপরে নিচে কিছু গুণ করতে পারি, ঠিক আছে, তাতে অনুপাতটার মান কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এখানে আমি এই প্রথম অনুপাতটার উপরে নিচে আমি a দিয়ে গুণ করব, তাহলে a/a + a² হবে। দ্বিতীয় অনুপাতের উপরে নিচে আমি b দিয়ে গুণ করব, তাহলে b/b + b² হবে। আর তৃতীয় অনুপাতের উপরে নিচে আমি c দিয়ে গুণ করব, তাহলে c/c + c² হবে। কেন করলাম? তার কারণ এবারে আমি এই যে নিচে a² আছে, এই a² এর মানটা b + c বসাতে পারছি। এখানেও তাই, নিচে যে b² আছে, b এর b² এর ভ্যালুটা c + a বসাতে পারছি। এখানেও তাই, নিচে যে c² আছে, c² এর ভ্যালুটা a + b বসাতে পারছি। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো ভালো করে, প্রত্যেকটার হর কিন্তু সমান হয়ে গেল। লসাগু করলে এই a + b + c টাই আসবে। আর ওপরে কি থাকবে?
উপরে থাকবে a প্লাস বি প্লাস সি, যেটাকে ক্যান্সেল করলে আমার 1 আসছে। ঠিক আছে, এটাও খুব ভালো প্রবলেম, এটা কে মেথডের না কিন্তু খুব ভালো প্রবলেম। কে মেথডের না বলে ভুল হবে, কে মেথডের মতনই, তার কারণ কে মেথডে আমরা এইভাবেই করি অঙ্কগুলো, অনুপাতগুলোকে কে এর সাথে সমান ধরি। এখানে 1 এর সাথে সমান দেওয়া আছে, আমরা কে এর সাথে সমান করি করি করে কিন্তু এরকমই ভাবে অঙ্কগুলো করা হয়। ঠিক আছে, তো দেখি আর একটা প্রবলেম তুলি, এটা কে মেথডেরই একটা প্রবলেম তুলি, দেখা যাক কে মেথডের একটা প্রবলেম তুলে নি। যেমন এই অঙ্কটা বলা আছে, x is to a equal to y is to b equal to z is to c, এরকম দেওয়া আছে। এটা হলে দেখাতে বলেছে x কিউব বাই a কিউব প্লাস y কিউব বাই b কিউব প্লাস z কিউব বাই c কিউব ইকুয়াল টু 3xyz বাই abc, এটা প্রুফ করতে দিয়েছে। তো এটা কে মেথডের অঙ্ক, এটাকে দেখা যাক কিভাবে হয়। আচ্ছা, যেটা দেওয়া আছে এটা অনুপাত আকারে দেওয়া আছে। ঠিক আছে, তিনটে অনুপাত সমান, আমি ধরে নেব এই তিনটে অনুপাতই কে বলে একটা নির্দিষ্ট মানের সাথে সমান। অর্থাৎ ধরা যাক x বাই a ইকুয়াল টু y বাই b ইকুয়াল টু z বাই c ইকুয়াল টু k, যেখানে অবশ্যই এটা মেনশন করতে হবে, নাহলে কিন্তু 1 নম্বর করে কাটবে। সেটা হচ্ছে k নট ইকুয়াল টু 0, কে হলো অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক কথাটা লিখলেও চলবে। তার মানে কি প্রতিটা অনুপাতের মানই কিন্তু আমার কে এর সাথে সমান হচ্ছে। তাহলে x বাই a টাও কে, y বাই b টাও ইকুয়াল টু কে, আবার z বাই c টাও কিন্তু ইকুয়াল টু কে। এখান থেকে আমি x ইকুয়াল টু a কে পাচ্ছি, y ইকুয়াল টু পাচ্ছি b কে, আর z ইকুয়াল টু পাচ্ছি c কে। আচ্ছা, এবার আমি বাম পক্ষ তুলে নেব। বাম পক্ষ তুলে নিয়ে যাদের মান বের করলাম এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেড এর মানগুলো আমি বসাবো, বসিয়ে দেখব কি আসছে। বাম পক্ষ হচ্ছে এক্স কিউব বাই এ কিউব প্লাস ওয়াই কিউব বাই বি কিউব প্লাস জেড কিউব বাই সি কিউব। আচ্ছা, মানগুলো বসাচ্ছি। এক্স এর মান হচ্ছে এ কে, তাহলে কিউব করলে হবে এ কিউব কে কিউব, নিচে এ কিউব থাক, প্লাস ওয়াই, এখানে ওয়াই এর মান হচ্ছে বি কে, তাহলে কিউব করলে হবে বি কিউব কে কিউব, নিচে বি কিউব থাক, প্লাস জেড এর মান হচ্ছে সি কে, তাহলে কিউব করলে হবে সি কিউব কে কিউব, নিচে সি কিউব থাক, এখানে এ কিউব ক্যান্সেল, বি কিউব ক্যান্সেল, সি কিউব ক্যান্সেল, তাহলে তিনটে কে কিউব যোগ করলে হবে 3k কিউব। এটা আমি বাম পক্ষ থেকে পেলাম। এবার আমি ডান পক্ষ থেকে দেখবো একই মান আসছে কিনা। ডান পক্ষ তুলে নিচ্ছি 3xyz বাই abc, এখানে দেখবো আমার একই মান আসছে কিনা। তাহলে 3 ইন্টু এক্স মানে হচ্ছে এ কে, ইন্টু ওয়াই মানে বি কে, ইন্টু জেড মানে সি কে, আর নিচে হলো এ বি সি। আচ্ছা, তাহলে আমার এখানে খেয়াল করে দেখো 3abc আর তিনটে কে গুণ করছি মানে কিন্তু কে কিউব পড়ে রইল, তাহলে এবিসি এবিসি ক্যান্সেল, এখান থেকেও 3k কিউব। তার মানে আমার বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেল। এই হচ্ছে কে মেথডের অঙ্ক। এরকম টাইপসের অঙ্কগুলো তোমরা একটু ভালো করে দেখে যাও। ঠিক আছে, চলে আসতে পারে এরকম টাইপসের অঙ্ক। নেক্সট আমি আর একটা একটু প্রবলেম তুলে নিই। যেমন এখানে একটা অনুপাত সমানুপাতেরই একটা প্রবলেম তুলে নেওয়া যেতে পারে। আচ্ছা, অনুপাত সমানুপাতের একটা অঙ্ক করলাম, এদিকে আরো অনুপাত সমানুপাতের অঙ্ক নেই। আচ্ছা, তো এবারে বলি ত্রিকোণমিতি। ঠিক আছে, ত্রিকোণমিতি থেকে তোমরা কি কি করবে, বিশেষ করে ভালো করে করে যাও ত্রিকোণমিতির কোন পরিমাপের ধারণা, কোন পরিমাপের ধারণা ভালোভাবে করবে। এবং বিশেষ করে যারা একটু উইক স্টুডেন্ট তাদের জন্য বলছি কোন পরিমাপের ধারণা, এবং লাস্টের 24 নম্বর চ্যাপ্টার পূরক কোণ, ওই চ্যাপ্টারটা ভালো করে করে যাও, ওখানকার কোশ্চেনগুলো ভালো করে এক্সাম্পল আর এক্সারসাইজের অঙ্কগুলো করে যাও, দেখবে তোমরা কমন পেয়ে গেছো। ঠিক আছে,
ত্রিকোণমিতি থেকে এই টাইপসের প্রবলেমগুলো করে যাও। আমি কিছু টাইপস তাও করছি, দেখা যাক। আচ্ছা, ত্রিকোণমিতির একটা প্রবলেম, এরকম একটা প্রবলেম আমি তুলে নিচ্ছি। ধরো তোমাদের বইতেই আছে এরকম প্রবলেম, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 হলে কোণ দুটি কত? আচ্ছা, কোণ দুটির ষষ্ঠিক আর বৃত্তীয় মান চেয়েছে। ষষ্ঠিক আর বৃত্তীয় মান নির্ণয় করো। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, দেখা যাক। এই অঙ্কটা আমি করবো এখন। তো দেখা যাক, দুটো কোণ আমি ধরে নেব, এক্স আর ওয়াই। ঠিক আছে, ধরা যাক কোণ দুটি এক্স ও ওয়াই। এই কোণ দুটো এক্স আর ওয়াই আমি ধরে নিলাম। এবার দেখো, কোণ দুটোকে এক্স আর ওয়াই ধরলে আমার যেটা হবে, কোণ দুটো সমষ্টি দেওয়া আছে 135 ডিগ্রি, তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 135 দেওয়া আছে। আর কোণ দুটির অন্তর মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু π/12 দেওয়া আছে। আচ্ছা, এখানে অবশ্যই এক্সটাকে আমি গ্রেটার দ্যান ওয়াই ধরছি, নাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। যদি পজিটিভ, মানে এটা তো পজিটিভ ভ্যালু, এখানে পাই এর মানটা বসাবো 180, 180/12, মানে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, ওটা বসাচ্ছি। কত হবে ক্যান্সেল করলে? 15। তাহলে আমি কি পেলাম? আমি এক্স প্লাস ওয়াই 135 পেলাম আর এক্স মাইনাস ওয়াই 15 ডিগ্রি পেলাম। দুটোকে সমাধান করলে আমার এক্স আর এক্স যোগ করলে 2x, আর এখানে 5 5 10, 3 আর 1 4, 5 150। তাহলে এক্স এর একটা মান পাচ্ছি আমি 75, আর ওয়াই এর মান কত পাবো? ওয়াই এর মান পাবো 135 মাইনাস 75, 135 মাইনাস 75 ডিগ্রি। তাহলে কত পাচ্ছি? 60 ডিগ্রি। তাহলে কোণ দুটোর ষষ্ঠিক মান কি কি? ষষ্ঠিক মান হচ্ছে একটা 75 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি। এগুলোকেই যদি বৃত্তীয় মানে চেঞ্জ করতে হয়, বৃত্তীয় মানের একটা ফর্মুলা আছে, যে আমরা জানি পাই ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, তার মানে আমি যদি ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করি, তাহলে 180 ডিগ্রি সমান যদি পাই রেডিয়ান হয়, তাহলে 1 ডিগ্রি সমান আমরা জানি π/180 রেডিয়ান। ঠিক আছে, আর 75 ডিগ্রি মানে কত সেটা দেখব। আমি এখন এখানে যদি 75 ডিগ্রি এর বৃত্তীয় মান বার করি, 75 ডিগ্রি এর বৃত্তীয় মান কি হবে? π/180 ইন্টু 75। ঠিক আছে, এত রেডিয়ান, এটাকে কাটাকুটি করে বের করতে হবে। আর 60 ডিগ্রি এর বৃত্তীয় মান কত হবে? π/180 ইন্টু 60 ডিগ্রি, অর্থাৎ 60 রেডিয়ান, এরকম। তাহলে এটা হবে π/3 রেডিয়ান। আর এইটা কত হচ্ছে? 5 দিয়ে কাটলে আসছে 5π/12, এত রেডিয়ান। তাহলে 75 ডিগ্রির বৃত্তীয় মান 5π/12 রেডিয়ান, আর 60 ডিগ্রির বৃত্তীয় মান π/3 রেডিয়ান। খুব ভালো একটা অঙ্ক। এইরকম টাইপের অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো কোন পরিমাপের ধারণা। ঠিক আছে, দেখি আর একটা। আচ্ছা চলো, এই আর একটা ত্রিকোণমিতির প্রবলেম তুলে নেওয়া হয়েছে, এটা কিন্তু পূরক কোণ রিলেটেড। ঠিক আছে, পূরক কোণের তোমরা পূরক কোণের যে এক্সারসাইজটা খুব ভালো করে করো, প্লাস এক্সাম্পল গুলো ভালো করে করো। এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, একটু দেখে যেও। ঠিক আছে, tan 9 ডিগ্রির মান দেওয়া আছে, কিন্তু যেটা বার করতে দিয়েছে, যেটা প্রমাণ করতে দিয়েছে, ওখানে কিন্তু 9 ডিগ্রি নেই, 81 ডিগ্রি আছে। তাহলে 81 ডিগ্রিকে আমাকে চেঞ্জ করতে হবে, প্রথম কথা হচ্ছে তাই। আমি এটা তুলে নিচ্ছি বাম পক্ষটাকে, সেক স্কোয়ার 81 ডিগ্রি
ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার 81 ডিগ্রি। এখানে আমি 81কে চেঞ্জ করব 90 মাইনাস 9 করে দেব, আর নিচে 1 প্লাস কট স্কোয়ার, এখানে 81কে চেঞ্জ করে আসছে 90 ডিগ্রি মাইনাস 9। ঠিক আছে, তো কি আসবে নেক্সট? সেক আমার ফর্মুলা অনুযায়ী হয়ে যাবে কোসেক, এটা হয়ে গেল কোসেক স্কোয়ার 9 ডিগ্রি, আর নিচে 1 প্লাস এটা হয়ে যাবে ফর্মুলা অনুযায়ী টেন স্কোয়ার 9। ঠিক আছে, তো আমরা জানি কোসেক স্কোয়ার 9 ডিগ্রি মানে 1 প্লাস কট স্কোয়ার 9 ডিগ্রি, আর নিচে আছে 1 প্লাস টেন স্কোয়ার 9 ডিগ্রি। ঠিক আছে, এখানে দেখো টেন 9 ডিগ্রি যদি এ বাই বি হয়, তাহলে কট 9 ডিগ্রি মানে ওর রেসিপ্রোকাল হয়ে যাবে, কট 9 ডিগ্রি হবে এ বি বাই। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? 1 প্লাস কট স্কোয়ার 9 ডিগ্রি মানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর নিচে 1 প্লাস টেন স্কোয়ার 9 ডিগ্রি মানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এটাকে একটুখানি জাস্ট ক্যালকুলেশন করে দেবো, হয়ে যাবে। তাহলে আমার এখানে উপরে এ স্কোয়ার লসাগু, উপরে আসলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচেও আমার বি স্কোয়ার লসাগু, উপরে আসবে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তো আমার বি স্কোয়ার উপরে গেলে আমার আলটিমেট অ্যান্সার আসবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, যেটা প্রমাণ করতে দিয়েছে, দেখো চলে এসছে। এই টাইপের প্রবলেম একটু দেখে যেও, কেননা এই টাইপের প্রবলেমগুলো কিন্তু খুব আসছে মাধ্যমিকে। তো দেখি আর একটা ত্রিকোণমিতি প্রবলেম তুলে নিই। মান নির্ণয়গুলো, বিশেষ করে মান নির্ণয়গুলো খুব ভালো করে করবে, কেননা এই মান নির্ণয়ের অঙ্ক কিন্তু দিলে দিয়ে দিতে পারে। এগুলো কিন্তু তোমাদের যারা একটু উইক স্টুডেন্ট তাদের কাছে এগুলো কিন্তু সোজা, এগুলো যদি বাই চান্স দিয়ে দেয় তোমরা ছাড়বে না। ঠিক আছে, আচ্ছা নেক্সট আর একটা প্রবলেম তুলছি। সাপোজ এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এটা বইয়েরই প্রবলেম। এরকম দেওয়া আছে অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা হলে প্রমাণ করো, এটা হলে প্রমাণ করো, দেওয়া আছে সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ। এইগুলো দেখা যাক এই প্রবলেমটা আমি কিভাবে সলভ করবো। আচ্ছা এটা পুরো কমপ্লিট করিনি, এটা ইকুয়াল টু বলছে কস স্কোয়ার বিপি প্রমাণ করতে দিয়েছে। তো দেখা যাক। আচ্ছা পি আর কিউ এর যোগফল 90 ডিগ্রি, তার মানে পি আর কিউ কিন্তু পূরক কোণ। তাহলে আমার এখানে যেটা প্রমাণ করতে দিয়েছে তার বাম পক্ষটা আগে তুলে নেব। বাম পক্ষটা তুলে নিয়ে আমি দেখতে পাচ্ছি সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ। বাম পক্ষ তুলে নেওয়ার পর দেখতে পাচ্ছি যেটা প্রমাণ করতে দিয়েছে কস স্কোয়ার পি, মানে যেটা প্রমাণ করতে দিয়েছে ওখানে কিন্তু কিউ রিলেটেড কিছু নেই। তার মানে প্রথম কথা হচ্ছে বাম পক্ষ থেকে আমাকে কিউ কে তাড়াতে হবে, এইটা হচ্ছে আমার প্রথম কাজ। তারপরে ভাববো কি হবে না। প্রথমে আমি আগে বাম পক্ষ থেকে কিউ কে তাড়াই। কিউ তাড়াবো মানে কিউ এর জায়গায় লিখবো 90 মাইনাস পি মাইনাস সাইন পি ইন্টু কস 90 মাইনাস পি হলো। আচ্ছা এবারে ফর্মুলা, নিচে সাইন 90 মাইনাস পি মানে লিখতে পারি কস পি। ঠিক আছে, আচ্ছা এটা একটু ভুল লিখলাম, এটা কস ছিল, এটা কস ছিল, কস 90 মাইনাস পি। ঠিক আছে, তাহলে কস 90 মাইনাস পি কি হয়ে যাবে? আমার হয়ে যাবে সাইন পি মাইনাস সাইন পি ইন্টু কস 90 মাইনাস পি হয়ে যাবে সাইন পি। তাহলে এখানে সাইন পি ক্যান্সেল, 1 মাইনাস দুটো সাইন পি গুণ হচ্ছে মানে সাইন স্কোয়ার পি, তার মানে আসলো কস স্কোয়ার পি। দ্যাট ইজ, এটা প্রুফ হয়ে গেল। ঠিক আছে, বইতে দেখবে তোমাদের রুট দিয়ে দিয়েছে, এখানে কিন্তু রুট ছাড়া দিয়েছে। ঠিক আছে, কোশ্চেন এরকম ঘোরানো থাকতেই পারে, ভয় পাবে না। নেক্সট আরেকটা একটু প্রবলেম তুলে নিই। আচ্ছা এই টাইপের প্রবলেমগুলো কিন্তু পরীক্ষাতে আসছে। এটা কোন পরিমাপের ধারণা, কোন পরিমাপের ধারণা থেকে এই টাইপের প্রবলেমগুলো পরীক্ষাতে আসছে সেটা কি? এইরকম দেওয়া আছে একটি বৃত্তের ব্যাসার্ধ, একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি, আর দেওয়া আছে
একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি, আর ওই বৃত্তের 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। এটাও খুব ভালো একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে একটা রিলেশন আমার কাজে লাগবে, সেই রিলেশনটা হলো এস ইকুয়াল টু আর থিটা। এখানে এস মানে হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, আর মানে হলো ব্যাসার্ধ, আর এখানে থিটা কিন্তু কেন্দ্রীয় কোণটা। এই কেন্দ্রীয় কোণের মানটাই আমাকে বার করতে দিয়েছে, যেটা রেডিয়ানে বেরোবে। এখানে থিটাটা আমার রেডিয়ানে বেরোবে, ঠিক আছে। তো আমি ফর্মুলা অ্যাপ্লাই করে এখানে ভ্যালু জাস্ট বসিয়ে দেবো। বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি দিয়েছে, আর বৃত্তের 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, তার মানে বৃত্তচাপের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, অর্থাৎ এস দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে। তাহলে থিটা কত হবে? থিটা হবে আমার এস বাই আর। মান বসাচ্ছি, এস হচ্ছে আমার 5.5 আর আর হচ্ছে আমার 7, ঠিক আছে। এই যেটা বেরোলো এটা কিন্তু একটা নিউমেরিক্যাল ভ্যালু বেরাতে চলেছে। আমি এটাকে বৃত্তীয় মানে কনভার্ট করব, মানে পাই রাখতে হবে। আমি যদি এখানে জোর করে পাই আনি, আচ্ছা তার আগে একটা কাজ করি, 5.5 আছে, পয়েন্ট তুলে দিয়ে নিচে 10 গুণ করি। আমি যদি পাই আনতে চাই, পাই এর অ্যাপ্রক্সিমেট যে ভ্যালুটা 22/7, ওটা আমি যদি এখানে গুণ করি, তাহলে আমাকে, যেহেতু এটা জোর করে আমদানি করা হলো, আমি তাহলে 7/22 একটা এক্সট্রা গুণ করে দেবো, ঠিক আছে। তো আমার অ্যাকচুয়ালি কি করতে হবে, 55/7 ইন্টু 10 এর সাথে গুণ করতে হবে 7 এর 22, আর এই 22/7, এই 22/7 জায়গায় পাই লিখে দেবো, ঠিক আছে। কাটাকুটি করব, 7 আর 7 কাটলো, 11 দিয়ে কাটলে এটা 2, 11 দিয়ে কাটলে এটা 5, এখানে 5 2 10, তাহলে আসলো আমার π/4। তার মানে কেন্দ্রস্থ কোণটার বৃত্তীয় মান বেরোচ্ছে π/4 রেডিয়ান, ঠিক আছে। ক্লিয়ার? এই টাইপের প্রবলেমগুলো একটু দেখে যেও, ঠিক আছে। নেক্সট আমি একটা কথা বলি, হাইট অ্যান্ড ডিস্টেন্স। হাইট অ্যান্ড ডিস্টেন্স ত্রিকোণমিতির আর একটা প্রবলেম। এই হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে তোমরা কোন টাইপের ম্যাথগুলো করবে, ঠিক আছে। হাইট অ্যান্ড ডিস্টেন্স তোমরা ভালো করে এক্সারসাইজটা ঘাটো, এক্সারসাইজে দেখবে 20টা মতন যে অঙ্ক রয়েছে, খুব ভালো করে পড়ো ওগুলো, কেননা ওখান থেকে 2টো কোশ্চেন থাকে, অ্যান্সার এনি 2 করতে হয়, 5 নম্বর থাকে কিন্তু, চারটিখানি কথা না। আর খুব ইজি টাইপের পিকচার যদি ড্র করতে পারো, তাহলে কিন্তু তোমার ওখানে 5 মার্কস কিন্তু চলে আসবে। মানে পিকচার ড্র করতে পারলে তো হবে না, কিন্তু ম্যাথটাও করতে হবে, ঠিক আছে। তো পিকচার ড্র করতে পারলে ম্যাথ করাটা কোনো ব্যাপার না। বেশিরভাগই অঙ্ক দেখবে লম্ব বাই ভূমি, যেহেতু হাইট আর ডিস্টেন্স চ্যাপ্টারটার নাম, এই লম্ব বাই ভূমি দিয়ে বেশিরভাগ অঙ্ক হয়ে যাচ্ছে। প্রসঙ্গত বলে রাখি, দেখবে তোমাদের বই খুলে পতাকা দণ্ড দিয়ে একটা অঙ্ক আছে, ওটা ভালো করে পড়ো। উড়োজাহাজের একটা অঙ্ক আছে, মোহিত কোনো মাঠের মাঝখানে দাঁড়িয়ে পাখিকে উড়ে যেতে দেখছে, এইরকম টাইপের প্রবলেম আছে। তারপরে বাড়ির আর মনুমেন্ট, এই রিলেটেড অঙ্কগুলো এই বছরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট খুব, ঠিক আছে। রেলওয়ে ওভারব্রিজ থেকে নিচে রেলওয়ের যে বগিগুলো সেগুলোকে দেখা হচ্ছে, এই বগিটা এপার থেকে ওপারে চলে যাচ্ছে, মানে এই রিলেটেড প্রবলেমগুলো কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। এই রিলেটেড প্রবলেমগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে। তো এই প্রবলেমগুলো যেগুলো আমি বললাম সেগুলো ভালো করে দেখে যাও, ঠিক আছে। আর হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্সে আমি বলে দিয়েছি মিন, মিডিয়ান, মোড, তার মধ্যে সংখ্যাগুরু মান, মোডটা ভালো করে, ঠিক আছে। তো গেল পরিমিতি। পরিমিতিতে ভালো করে করবে এবছরের জন্য, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যার যে অঙ্কগুলো রয়েছে, ওই চ্যাপ্টারটা পুরো ভালো করে করো। ওই চ্যাপ্টারটা থেকে কিন্তু কম্পালসারি হিসেবেও কোশ্চেন এবার আসতে পারে, ঠিক আছে। কেননা ওই চ্যাপ্টারটা থেকে আগের বছর কোশ্চেন, মানে আগের প্রিভিয়াস ইয়ারগুলো ঘাটলে তোমরা বুঝতে পারবে
যে ওই চ্যাপ্টারটা থেকে এবছর কিন্তু কোশ্চেন আসলেও আসতে পারে। ঠিক আছে, ওই চ্যাপ্টারটা তোমরা ভালো করে পড়ে যাও, স্পেশালি বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত যে চ্যাপ্টারটা ওটা। এছাড়াও তোমরা পড়বে লম্ববৃত্তাকার শঙ্কু। লম্ববৃত্তাকার শঙ্কুর দেখবে একটা অঙ্ক আছে, তাঁবুর একটা অঙ্ক আছে, তাঁবুর একটা অঙ্ক, ওই অঙ্কটা কিন্তু ভালো করে পড়েছে। ঠিক আছে, ওটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে। লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ববৃত্তাকার চোঙ, আর স্পেশালি বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, এই তিনটে টপিক আমি কিন্তু আয়তঘন আর আয়তঘন তোমাদের সিলেবাসে রয়েছে, এবং এছাড়াও তোমাদের আর একটা কি মিস করে গেলাম, শঙ্কু, গোলক, গোলক গোলক মিস করে গেছি, এটাও তোমাদের সিলেবাসে আছে। কিন্তু তোমরা বেশি করে ফোকাস করো লম্ববৃত্তাকার শঙ্কু, চোঙ আর বিভিন্ন ঘনবস্তু, স্পেশালি বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা যেগুলো, এগুলো দিয়ে কিন্তু কোশ্চেন আসলেও আসতে পারে। তোমাদের এখানে কিন্তু 4 4 8 নম্বর থাকে, দুটো করতে হয়, 3টে কোশ্চেন থাকে। তো বলে রাখি, বইয়ের অঙ্কগুলো ভালো করে রিভাইজ করো, এই চ্যাপ্টারগুলো বই থেকেও তোমরা কমন পেয়ে গেলেও যেতে পারো। ঠিক আছে, বইয়ের এক্সারসাইজের অঙ্কগুলো এখানকার করলেই ভালো করে চলবে। ঠিক আছে, তো বেস্ট অফ লাক সবার জন্য। আগামী সোমবারের পরীক্ষার জন্য সবাইকে বেস্ট অফ লাক জানাচ্ছি। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন নেই তারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। কারণ হচ্ছে তোমাদের মধ্যে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে বেরিয়ে যাচ্ছ, সাথে সাথে তোমরা প্লিজ কাইন্ডলি আমাকে কোশ্চেনটা সেন্ড করবে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কোশ্চেনটা সেন্ড করবে, ওই কোশ্চেনের সলিউশন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তাই শীঘ্রই ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। পরীক্ষা দিয়ে আসার পরেই তোমরা আর কিছু মানে কয়েক ঘন্টার মধ্যেই তোমরা ওই মাধ্যমিক পরীক্ষার ফুল সলিউশন আমি নিয়ে আসবো। ফুল সলিউশন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ করে দিয়ে দেব। দরকার পড়লে আমি ভিডিও করেও হোয়াটসঅ্যাপ ওই প্রবলেমগুলো সলভ করে দেখাতে পারি, তার জন্য একটা ভিডিও আসতে পারে। ঠিক আছে, তো তোমরা কাইন্ডলি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছো তাদের কথা বলে রাখছি, মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসে প্লিজ আমাকে খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব, যে আগে কোশ্চেন পাঠাতে পারে, কোশ্চেন আমাকে পাঠিয়ে দেবে। আমি ওই কোশ্চেন খুব তাড়াতাড়ি চেষ্টা করবো, যত তাড়াতাড়ি তোমরা আমাকে কোশ্চেন পাঠাতে পারবে তত তাড়াতাড়ি কোশ্চেনের সলিউশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, কোনো রকম টেনশন করবে না। সোমবার পরীক্ষা, রোববারের রাতটা ভালো করে একটু উল্টে পাল্টে জাস্ট একটু দেখে টেনশন ফ্রি হয়ে খাওয়া দাওয়া করে সুন্দর করে ঘুমাতে হবে, যাতে পরের দিন কোনো পড়তে হবে না, পরের দিন সকালবেলা উঠে কোনো পড়ার দরকার নেই, মাইন্ড পুরো ফ্রেশ রাখবে। ঠিক আছে, স্কুল যেখানে তোমাদের সিট পড়েছে সেখানে গিয়ে জল টল সব কিছু ঠিকঠাক, কার বোর্ড, পেন, জিওমেট্রি বক্স ঠিকঠাকভাবে সব গুছিয়ে নিয়ে নেবে, এবং অ্যাডমিট কার্ডটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়ে নেবে, যাতে পরীক্ষার হলে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। আর পরীক্ষার হলে গিয়ে প্রথমে যদি মনে হয় যে শর্ট কোশ্চেন এমসিকিউ দেখবে, যখন কোশ্চেন পেপারটা হাতে পাবে, কোশ্চেন পেপারটা হাতে পেলে কিন্তু প্রথমেই যে শর্ট কোশ্চেন এমসিকিউ থাকবে, ওই এমসিকিউ গুলো যদি দেখে অনেকের ভয় লেগে যায়, কিন্তু কোনো দরকার নেই। আমার প্রথম 15 মিনিট কোশ্চেন পড়ার জন্য সময় দেয়, আমি প্রথমে এমসিকিউ 2 মার্কস দেখবো না, চলে যাব কোশ্চেন নাম্বার 5 থেকে। ওখানে বড় অঙ্ক, পাটিগণিতের অঙ্ক থেকে শুরু হচ্ছে, ওখানে যে অরগুলো থাকে ওখানে তোমরা কোশ্চেন সিলেক্ট করে নেবে 15 মিনিটের মধ্যে, যে কোশ্চেনগুলো পড়বে কোশ্চেনগুলো ঠিক মতন ভাবে সিলেক্ট করে নেবে, তারপর শর্ট কোশ্চেনে হাত দেবে। ঠিক আছে, তারপর শর্ট কোশ্চেন তোমরা শুরুতেই খাতার শুরুতে শর্ট কোশ্চেন দিয়ে শুরু করবে, এবং দরকার পড়লে তোমরা এমসিকিউর আনসার ফাঁকা রাখতে পারো, পরে শূন্যস্থান, সত্যমিথ্যা ওগুলো টুকে নিলে খাতার মধ্যে ফাঁকা রাখবে। 2 মার্কসের কোশ্চেন থেকে আগে শুরু করবে, না হলে কিন্তু তোমাদের টাইম অনেক নষ্ট হবে। টাইম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু যারা অনেক পরীক্ষা দিয়েছো তাদের কাছে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করা আশা করি খুব একটা কিছু প্রবলেম হবে না। তাও এক্সাম হলে কি হয় সেটা কেউ বলতে পারে না, তাও চেষ্টা করো সবাই 100-এ 100 অ্যান্সার করে আসা, মানে 90-তে 90 অ্যান্সার করে আসবে, বাকি 10 নাম্বার প্রজেক্টে। তো বেস্ট অফ লাক সবার জন্য। আমাদের এই ম্যাথ এক্সপ্রেস চ্যানেলের পক্ষ থেকে মাধ্যমিক 2026 সকল ক্যান্ডিডেটদের আমরা জানাই শুভেচ্ছা, অভিনন্দন আগামী দিনের ম্যাথ এক্সামের জন্য। ভালো থাকো, সুস্থ থাকো।